অর্ধনগ্ন অবস্থায় পড়ে আছি অন্ধকার গলিতে। সারা শরীরে ধস্তাধস্তি চিহ্ন ফুটে উঠেছে। চোখ বাঁধা, কিছুই দেখতে পারছি না। জ্ঞান হারাবার আগে হঠাৎ কেউ একজন আমার চোখের বাঁধন খুলে দিল। তাকে দেখা মাত্রই আমি জ্ঞান হারা। তারপর আমার সাথে যা হলো। আমার নাম রুবিনা চৌধুরী। ফ্যামিলিতে মা বাবা আছে, তারা গ্রামের বাড়িতে থাকে। আমি পড়াশোনা করার জন্য ঢাকায় থাকি, তাও আবার হোস্টেলে। ঢাকাতে আমাদের তেমন কোনো আত্মীয় নেই। বাবা মা প্রথমে আপত্তি জানায়, কিন্তু আমার জেদের কাছে হার মানে। আমি দেখতে খুবই সুন্দরী, শরীর স্বাস্থ্য খুবই ভালো। টানা টানা চোখ, গোলাপের পাপড়ির মতো ঠোঁট, ঘন লম্বা কেশরাশি, গায়ের রং দুধে আলতা। সব মিলিয়ে অপূর্ব লাগে আমায়। আমি বলছি না, সবাই বলে। নিজের প্রশংসা কি নিজে করে কেউ? পড়াশোনায় আমি খুব ভালো, ইচ্ছে আছে ডাক্তার হব, বাকিটা আল্লাহর ইচ্ছে। আমি মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে। বাবা সামান্য একটা চাকরি করে, ওই টাকা দিয়ে কোনো রকম আমাদের সংসার আর আমার পড়াশোনার খরচ চলে। এসএসসির পর থেকে টিউশন করে নিজের পড়াশোনার খরচ নিজেই চালাই। ঢাকায় এসেও কয়েকটা টিউশন জোগাড় করে নিলাম। তাই বিকেল থেকে রাত 8টা পর্যন্ত আমাকে বাইরে থাকতে হয়। সেটা আমি হোস্টেলের ম্যানেজারের সাথে কথা বলে নিয়েছি। ভালোই দিন যাচ্ছিল। একদিন টিউশন শেষ করে হোস্টেলে ফিরছিলাম। রাত আনুমানিক 10টা কি 10:30 হবে। আজ একটু দেরি হয়ে গেছে, কারণ আমার ছাত্রীর জন্মদিন ছিল আজ। পার্টি শেষ হতে হতে রাত হয়ে যায়। পুরো রাস্তা নিঝুম, কেউ কোথাও নেই। মনে মনে ভয় হচ্ছিল, তারপরও মনে সাহস নিয়ে এগিয়ে যাচ্ছি। হঠাৎ 3জন বখাটে ছেলে আমার সামনে এসে হাজির। আমি ভয় পেয়ে থমকে দাঁড়াই। 3জনের মুখ বাঁধা, চেনার উপায় নেই। আমি জড়সড় হয়ে দাঁড়িয়ে আছি। ছেলেগুলো আমার চারিদিকে ঘুরছে আর বলছে, কি সুন্দরী, এত রাতে একা কোথায় যাওয়া হচ্ছে? সাথে আমাদেরকেও নিয়ে যাও, আমরা না হয় তোমার সঙ্গী হব। আমি বললাম, কে আপনারা? আমার পথ ছাড়ুন। একজন বলে, পথ ছাড়বো, তার আগে নামটা তো বলো। আমাদের সাথে একটু গল্প করো, আর একটু ভালোবাসা দাও, ব্যাস, তারপর চলে যাও। আমি বললাম, কি আবোল তাবোল বলছেন, আমি ওই ধরনের মেয়ে না, আমাকে যেতে দিন প্লিজ। অন্য একজন বলল, ও তো বলল একটু ভালোবাসা দিয়ে তারপর যাও। আমি জানি পালানোর চেষ্টা করা বৃথা, তারপরও চেষ্টা করলাম। কিন্তু পেছন থেকে একটা ছেলে আমার চুলের মুঠি টেনে ধরে বলে, শালি, কোথায় পালিয়ে যাচ্ছিস? অন্যদেরকে বলল, ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস, শালির মুখ চেপে ধরে ওই গলিটার দিকে নিয়ে চল। সচরাচর ওখানে কেউ আসে না, এই বলে আমাকে নিয়ে গেল অন্ধকার গলিতে। আমার চোখ দুটো বেঁধে দিল, কিন্তু মুখ বাঁধল না। একজন আরেকজনকে বলছে, কি রে, মুখ খোলা রেখেছিস কেন? আরেকজন বলল, মজা করার সময় মুখ দিয়ে যদি শব্দ বের না হয়, তাহলে মজা কিসের? আমরা মজা করব, আর ও চিৎকার দেবে, সেটাই তো মজা। এখন কথা না বাড়িয়ে শুরু কর, প্রথম আমি করব। এই বলে একজন আমার উপর ঝাঁপিয়ে পড়ল। আর দুজন আমার হাত চেপে ধরল। আমি খুব কান্না করছি আর বলছি ছেড়ে দেওয়ার জন্য। একজন সহ করতে না পেরে আমাকে মারলো, তাতেই আমি নিতিয়ে পড়লাম। চোখে ঝাপসা দেখছি। একজন বলল, বেশ করেছিস, শালি শুধু চেঁচিয়ে যাচ্ছে, তারপরও কান্না করে যাচ্ছি। প্রথমজন ধীরে ধীরে সঙ্গমের জন্য প্রস্তুতি নিচ্ছে। ঠিক তখনই কান্নার শব্দ শুনে কেউ একজন গলিতে প্রবেশ করল। অন্ধকারে তেমন কিছু বোঝা যাচ্ছে না, তবে আগন্তুক বুঝতে পারলো সামনে কয়েকজন মিলে কিছু করছে। একটা মেহেলি কণ্ঠের কান্নার শব্দ শোনা যাচ্ছে। লোকটা বলল, কে ওখানে? ওখানে কে? আগন্তুকের কথা শুনে ছেলেগুলো পরি কি মরি করে পালালো। ওরা মনে করেছিল পুলিশের হাবিলদার চেক দিচ্ছে। লোকটা ধীরে ধীরে সামনে আসে, একদম আমার সামনে এসে দাঁড়ায়। দেখে অর্ধনগ্ন অবস্থায় আমি পড়ে আছি। লোকটা অন্যদিকে তাকিয়ে আমার গায়ের কাপড় ঠিক করে দিল, তারপর মোবাইলের ফ্ল্যাশ লাইট আমার মুখের সামনে ধরে। ততক্ষণে লোকটা সব বুঝে গেল কি হচ্ছিল এখানে। এরপর আমার চোখের বাঁধন খুলে দেয়। এতক্ষণ আমার হোশ ছিল না। ওদের মার খেয়ে কিছুক্ষণের জন্য আমি চেতনা হারাই। চোখের বাঁধন খুলে যেতেই লোকটাকে দেখতে পাই। মনে মনে ঘৃণা হলো, এতক্ষণ নির্যাতন করে এখন চোখ খুলে দেখছে আমাকে। তৎক্ষণাৎ আমি অজ্ঞান হয়ে যাই। লোকটি আমাকে পাজা কোলে করে নিয়ে গাড়িতে শুইয়ে দেয়। তারপর ডাক্তার হারুকে ফোন করে বলে বাসায় আসতে। কিছুক্ষণ পর আমাকে নিয়ে বাসায় পৌঁছে গেল। আমি তখনও অজ্ঞান হয়ে আছি। আমাকে নিজের রুমে নিয়ে শুইয়ে দিল। ততক্ষণে ডাক্তার হারু চলে এসেছে। লোকটা আমাকে চেক আপ করতে বলল। ডাক্তার হারু আমাকে চেক আপ করে বলল, এটা তো রেপ কেস, মেয়েটাকে হসপিটালে নিয়ে যাওয়া দরকার। লোকটা বলল, আঙ্কেল, যা কিছু করার বাড়িতেই করুন, যত খরচ আসবে আমি দেব। ডাক্তার সম্মতি জানিয়ে চলে গেল। কাল আসবে সবকিছু নিয়ে। লোকটার নাম আসিফ চৌধুরী, একজন বিজনেসম্যান, সুদর্শন যুবক। বয়স আনুমানিক 27 কি 28 হবে। চেহারায় আভিজাত্যের ছাপ, চোখে পাওয়ারি চশমা পরে, গায়ের রং ফর্সা। ডাক্তার চলে যাওয়ার পর কয়েক মিনিট আমার দিকে তাকিয়েছিল। পরের দিন ডাক্তার এলো আমাকে চেক আপ করতে। একজন ধর্ষিতার যেমন চেক আপ হয়, ঠিক তেমনি আমাকেও চেক আপ করে। তারপর আসিফকে বলে, কোনো চিন্তার কারণ নেই, মেয়েটাকে ওরা ধর্ষণ করতে পারেনি, হয়তো ভাগ্যক্রমে তুমি পৌঁছে গেছো সময় মতো। শুধু ধস্তাধস্তির চিহ্ন শরীরে ফুটে উঠেছে, আর কিছু না। ডাক্তারের কথা শুনে আসিফ হাঁপ ছেড়ে বাঁচল। ডাক্তারকে বিদায় জানিয়ে বৃদ্ধ আব্দুল চাচাকে চা দিতে বলল।
অনেক বড় বাড়ি। আসিফের মা বাবা অনেক আগে মারা গেছে। বাড়িতে আসিফ, সাথে 4-5 জন ঝি, চাকর, মালি আর ড্রাইভার আছে। আসিফ এখনো বিয়ে করেনি। বিজনেস নিয়ে সারাক্ষণ বিজি থাকে। 2 দিন পর আমার জ্ঞান ফিরল। চোখ খুলতেই পরিপাটি করে সাজানো বড় একটা রুমে নিজেকে আবিষ্কার করি। বুঝতে পারলাম না কোথায় আছি। দেখি একটা মেয়ে বসে আছে, যত সম্ভব নার্স হবে, কারণ পরনে নার্সের পোশাক। আমার জ্ঞান ফিরতেই নার্স এগিয়ে এসে বলে, এখন কেমন ফিল করছেন? আমি তার কথার উত্তর না দিয়ে বললাম, আমি কোথায়? এটা কোন জায়গা? নার্স মৃদু হেসে বলল, আপনি এখন আসিফ চৌধুরীর বাড়িতে আছেন। আপনার এখানে কোনো ভয় নেই। এই বলে মেয়েটা আসিফকে ডাকতে চলে গেল। নার্স চলে যাওয়ার পর ওই দিন রাতের কথা আমার মনে পড়ে গেল। আর লোকটার চেহারাও মনে মনে ঘৃণা জন্মালো। নার্সের মুখে আমার জ্ঞান ফিরেছে শুনে তিনি এলেন। এসে দেখে আমি কান্না করছি। নার্সকে ইশারা করে বলল বাইরে যেতে। তারপর আমার কাছে এসে প্রশ্ন করলো, কেমন ফিল করছেন আপনি? আপনি কান্না করছেন কেন? বাড়ি কোথায় আপনার? আমার তখন লোকটার প্রতি রাগ ঘৃণা দুটোই হচ্ছে। একে তো আমার সর্বনাশ করেছে, তার উপর আমার সেবা করছে। আমি কিছু বলছি না দেখে আবার বলল, প্লিজ আপনি এভাবে কান্না করবেন না। আপনার এখানে ভয় নেই। এখানে আপনি পুরো সেফ আছেন। এবার আমি আর চুপ থাকতে পারলাম না। চোখ লাল করে ওর দিকে তাকিয়ে বললাম, কি দোষ করেছিলাম আমি আপনার? কেন আপনি আমার এত বড় সর্বনাশ করলেন? বন্ধুদের সাথে মিলে আমার সর্বনাশ করে আবার আমাকে সুস্থ করছেন? কি ভেবেছেন এতে আপনার পাপ কম হয়ে যাবে? আমি আপনাকে কোনোদিনও ক্ষমা করব না। আমি আপনার নামে কমপ্লেন করব পুলিশের কাছে। আমার মুখে একথা শুনে আসিফ রীতিমতো অবাক। সে বুঝতে পারছে না কি বলবে আমাকে। আমি তখনও এটা সেটা বলে চেঁচিয়ে যাচ্ছি। আসিফ বলল, দেখুন আপনি কোথাও ভুল করছেন। আমাকে ভুল ভাবছেন। কয়েকটা ছেলে আপনার সাথে বেয়াদবি করছিল। তাদের হাত থেকে আমি আপনাকে বাঁচিয়ে আমার বাড়িতে নিয়ে আসি। বিশ্বাস করুন আমাকে। আমি বললাম, কি বিশ্বাস করব? চোখ খুলে আপনাকেই রেখেছি। আপনি আমার সর্বনাশ করেছেন। আমি এখন এখান থেকে চলে যাব, পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করব। এই বলে উঠতে যাব, ঠিক তখনই আসিফ আমাকে ধরে ফেলে। তারপর আমার মুখের সামনে মুখ এনে বলে, সেই কখন থেকে একটার পর একটা অপবাদ দিয়ে যাচ্ছ। শুনে যাচ্ছি, কিছু বলছি না। তোমার সর্বনাশ যদি আমি করতাম তাহলে রাস্তায় ফেলে আসতাম। বাসায় নিয়ে এসে সেবা যত্ন করে তোমাকে সুস্থ করতাম না। মুরব্বীরা ঠিকই বলে, যার জন্য করি চুরি সেই বলে চোর। আরও বলে, উপকারের নাকি মা বাপ নেই। এখন তো তা হাতে না হাতে ফল পাচ্ছি। আর কি বললে? আমার নামে পুলিশে কমপ্লেন করবে। কোনো প্রমাণ আছে তোমার কাছে আমি তোমাকে ধর্ষণ করেছি? কোনো মেডিকেল রিপোর্ট? কিচ্ছু নেই। তোমার তো ধর্ষণ হয়নি, তার আগেই আমি গিয়ে পৌঁছাই। তারপর আমাকে ছেড়ে দিয়ে জানালার কাছে দাঁড়িয়ে বলে, যে আপদ মাথায় নিয়ে এসেছি, রাস্তায় ফেলে আসা উচিত ছিল। মানুষরূপের জানোয়ারেরা ছিঁড়ে ছিঁড়ে খেত, সেটাই ভালো হতো। তারপর আমার দিকে ফিরে বলল, এই রুম থেকে এক পাও বের হবে না। আজ থেকে এই রুমে তুমি বন্দি থাকবে, যতদিন না আমার উপর থেকে তোমার ভুল ভাঙছে। এই বলে দরজা লাগিয়ে চলে গেল। আমি পিছু পিছু ছুটে এসে দরজায় কয়েকবার আঘাত করলাম। বাহির থেকে লক করে দিয়েছে আসিফ। আমি দরজার সামনে কান্না করতে থাকি। বাড়ির সবাইকে বলে দিল আমার দরজা যেন না খোলা হয়। এদিকে আমার কান্নার শব্দ সবাই শুনেও কেউ এগিয়ে আসছে না দরজা খুলে দিতে। আমাকে ওভাবে রেখে আসিফ অফিসে চলে যায়। লাঞ্চ সময় বাড়িতে এসে প্রথমে আমার রুমে আসে। দরজা খুলতেই দেখে আমি ফ্লোরে শুয়ে আছি। কখন যে কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছি জানি না। দরজা খোলার শব্দে উঠে পড়লাম। আসিফ একটা চেয়ার টেনে আমার মুখোমুখি বসে বলে, সরি, আমাকে ক্ষমা করো। জানি আমার উচিত হয়নি দরজা লক করে যাওয়া, কিন্তু এটা ছাড়া কোনো উপায় ছিল না। বাইরে আমার একটা মান সম্মান আছে। সবাই আমাকে এক নামে চেনে, বিখ্যাত বিজনেসম্যান আসিফ চৌধুরী। তিলে তিলে গড়া সম্মান এক নিমেষেই তুমি শেষ করে দিতে চাইছো, অথচ আমি কিছুই করিনি, বরঞ্চ তোমার সম্মান বাঁচিয়েছি। আমি বললাম, শাক দিয়ে মাছ ঢাকা যায় না মিস্টার আসিফ চৌধুরী। আপনি আমার সর্বনাশ করেছেন, এটাই সত্য। একটা মেয়ের সম্মান চলে গেলে সেটা আর ফিরে আসে না। এই সমাজ তাকে কলঙ্কি বলে। একটা ধর্ষিতা মেয়ের সমাজে কোনো স্থান নেই। আমার মা বাবা যদি জানতে পারে তাহলে হয়তো মরেই যাবে। আসিফ বলল, কে বলেছে তুমি ধর্ষিতা? ওরা তোমার কোনো ক্ষতি করতে পারেনি। তার আগেই আমাকে দেখে ওরা পালিয়ে যায়। আমি বললাম, কেন? আপনি কি পুলিশের লোক? না, ওদের বস। কোনটা? আসিফ বলল, আমি কোনো কিছুই না। আমি সাধারণ একটা মানুষ। আমি আর যাই করি, কিন্তু মেয়েদের সম্মান করি। আচ্ছা, তুমি বলছো আমি তোমাকে ধর্ষণ করেছি। একটিবার তোমার বিবেককে প্রশ্ন করে দেখো, আমি এমনটা করতে পারি? যদিও করতাম তাহলে তোমাকে রাস্তায় ফেলে আসতাম, আমার বাড়িতে এনে তোমাকে সুস্থ করতাম না। আমি বললাম, একে তো আমার সর্বনাশ করেছেন, এখন বাড়িতে আশ্রয় দিয়ে আবার বাড়ির খোঁটা দিচ্ছেন। ঠিক আছে, আমি এখন চলে যাচ্ছি। এই বলে উঠে দরজার দিকে পা বাড়ালাম। অমনি আসিফ আমার হাত ধরে বলে, কোথায় যাবে? আমি বললাম, জাহান্নামে যাব। ছাড়ুন আমাকে, এই জীবন রাখতে চাই না আমি। আসিফ বলে, মরলে কি সব সমাধান হয়ে যাবে? তুমি ধর্ষিতা না, এখনো নিষ্পাপ আছো। আমি বললাম, আমি অপবিত্র হয়ে গেছি। আপনারা আমাকে স্পর্শ করেছেন। আমার কথা শেষ হওয়ার আগেই
আসিফ আমাকে বুকের সাথে চেপে ধরে বলে, সেই কখন থেকে তোমার বকবক শুনে যাচ্ছি, এক কথা কি তোমার কানে যায় না? আমি তোমাকে কিছু করিনি। আমাকে দেখলে কি ওইরকম ছেলে মনে হয়? আমার চোখের দিকে তাকিয়ে বলো। এই বলে আমার মুখের সামনে ঝুঁকে থাকে। এখন আমরা দুজন মুখোমুখি, দূরত্ব শুধু 2-3 ইঞ্চি। একে অপরের চোখে তাকিয়ে আছি। কারোর পলক পড়ছে না, আমার চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। আসিফ সেটা দেখে আমাকে ছেড়ে দিয়ে বলে, সরি, দুপুর হয়ে গেছে, ফ্রেশ হয়ে নিচে আসো, খাবে। আমি চোখের পানি মুছে বললাম, আমার খিদে নেই। আসিফ বলল, না খেয়ে থাকলে শরীর খারাপ করবে। আমি বললাম, করুক, তাতে আপনার কি? আসিফ বলল, আমার কিছু না, তবে তুমি এখন আমার দায়িত্বে আছো, তোমার ভালো মন্দ দেখাটা আমার উচিত। আমি বললাম, আমার নিজের খেয়াল আমি নিজে রাখতে পারি। আসিফ বলল, ঠিক আছে, তুমি না খেলে আমিও খাবো না। অফিস থেকে ছুটে এসেছিলাম একসাথে খাবো বলে। তুমি যখন চাইছো না, বেশ, আমি অফিসে চলে যাচ্ছি। এই বলে দরজা বাহিরে থেকে লক করে চলে গেল। আমি মেঝেতে বসে কাঁদতে থাকি। রাতে অফিস থেকে ফিরে আমার রুমের দরজা খুলে দেখে আমি জানলার পাশে বসে আছি। দরজার কাছে দাঁড়িয়ে বলে, ভেতরে আসবো? আমি সেদিকে না তাকিয়ে বললাম, আপনার বাড়ি, আপনার ঘর, আমার কাছে কেন অনুমতি চাইছেন? আসিফ প্রবেশ করে বলে, সব সময় এত জেদ ধরে থাকো কেন? কিছু জিজ্ঞেস করলে একটু সোজাভাবে উত্তর দিতে পার, কিন্তু না, সব সময় উল্টা। এটা কি তোমার অভ্যাস, নাকি শুধু আমার সাথে এমন করছো? আমি বললাম, জানি না। আসিফ বলল, রাত অনেক হয়েছে, খাবে চলো। আমি কিন্তু দুপুরে খাইনি, বড্ড খিদে পেয়েছে। আমি বললাম, কেন? আমার জন্য আপনি কেন না খেয়ে আছেন? আসিফ বলে, কি করব, আমি দোষ না করেও তোমার কাছে দোষী। চেষ্টা করছি নিজেকে নির্দোষ প্রমাণ করতে। যতক্ষণ না পারছি, তোমার কাছে আমার অনুরোধ, তুমি যাবে না, প্লিজ। এই বলে আমার সামনে হাত জোড় করে দাঁড়িয়ে আছে। আমি বললাম, দোষ করে আজ পর্যন্ত কেউ বলেছে আমি দোষ করেছি? আচ্ছা, যদি প্রমাণ করতে না পারেন তখন কি হবে? আসিফ বলে, তখন তুমি যা বলবে আমি তাই শুনবো। এখন চলো, খাবে। আমি বললাম, আমি খাবো না। আসিফ বলে, শুধু শুধু আমার ধৈর্যের পরীক্ষা নিও না। তোমার সাথে ভালো ব্যবহার করছি বলে ভেবো না আমার রাগ হয় না। আমি বললাম, কি করবেন আপনি? মারবেন আমাকে? মারুন দেখি। আপনাদের মতো খারাপ ছেলেদের জন্য আজ সমাজে মেয়েরা মাথা তুলে দাঁড়াতে পারে না। রাতে আপনাদের জন্য বের হতে পারে না। মেয়ে দেখলে আপনাদের রুলুপ দৃষ্টি তাদের উপর পড়ে। তাদের ইজ্জত হারাতে হয় আপনাদের মতো ছেলেদের হাতে। আরও অনেক কিছু বললাম আসিফকে। এতক্ষণ আসিফ শুনে যাচ্ছিল, এবার আর পারছে না। চেঁচিয়ে বলল, চুপ করো, অনেকক্ষণ ধরে শুনে যাচ্ছি। তোমার মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। একবার বলেছি আমার ধৈর্যের পরীক্ষা নিও না, কিন্তু তুমি শুনতে রাজি না। দোষ না করেও আমি দোষী, ঠিক আছে, মানলাম আমি দোষী। তাহলে তোমাকে সম্মানের সাথে রেখে লাভ কি? আজ না হয় আবার হয়ে যাক সেদিনের মতো। এই বলে আসিফ ধীরে ধীরে আমার দিকে এগোতে থাকে। আমি পিছু হাঁটতে হাঁটতে বললাম, খবরদার, সামনে এগোবেন না, বলে দিচ্ছি। আসিফ বলল, আজ বাধা দিলেও শুনবো না। বিনা দোষে দোষী হব কেন? দোষ করেই না হয় দোষী হই। পিছু হেঁটেও কোনো লাভ নেই, চিৎকার দিয়েও কোনো লাভ হবে না। আজ আমি তোমাকে ছাড়বো না। ততক্ষণে আসিফ আমার মুখোমুখি এসে দাঁড়ায়। আমার পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমি বুকে হাত রেখে চোখ বন্ধ করে নিলাম। আসিফ বলে, কি ভয় হচ্ছে? আমি বললাম, প্লিজ ছেড়ে দিন আমাকে। আসিফ বলে, এখনো তো কিছুই করলাম না, ছাড়বো কি? আগে তো শুরু করি। তবে একটা শর্তে ছাড়তে পারি, যদি এখন চুপচাপ লক্ষ্মী মেয়ের মতো খেতে বসো, তাহলে কিছু করব না। তা না হলে কিন্তু। তার আগে আমি বললাম, ঠিক আছে ঠিক আছে, আমি খাবো। আসিফ বলল, ভেরি গুড, ইউ আর গুড গার্ল। তাহলে ফ্রেশ হয়ে না, আমি ওয়েট করছি, একসাথে যাব। তারপর আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এলাম। আসিফের সাথে একসাথে বসে খাবার খেলাম। রাতে আসার সময় আসিফ আমার জন্য শপিং করে এনেছিল। আজ 3 দিন একই পোশাকেই আছি। খাবারের পর 4-5টা শপিং ব্যাগ আমার হাতে দিয়ে বলল, এগুলো তোমার জন্য। আমি হাতে নিয়ে চলে গেলাম রুমে। আসিফ বলল, যা বাবা, এত উপকার করলাম, ধন্যবাদ পর্যন্ত দিল না। রুমে চলে আসলেও আসিফের সন্দেহ যায়নি। মনে মনে ভাবল, যদি রাতে পালিয়ে যাই। তাই বাহির থেকে লক করে দিল। এভাবে রাগে অভিমানে দিন যেতে থাকে। এখনও আমার দরজা তালা মারা থাকে। আজ প্রায় 6 মাস হলো আমি এখানে বন্দি। জানি না মা বাবা কেমন আছে। এই 6 মাসে বুঝতে পারি আসিফ মিথ্যে বলছে না। আসলে আমার বোঝার ভুল হয়েছে। আসিফ ছেলে হিসাবে ভালো। এক ছাদের নিচে থেকে এটা বুঝে নিতে অসুবিধা হলো না। আমি যত অপমান করছি, সে ততই আমার সাথে ভালো ব্যবহার করছে। ধীরে ধীরে ওর উপর থেকে অভিমান সরে গিয়ে ভালো লাগা শুরু হলো। এক ছাদের নিচে দুজন প্রাপ্তবয়স্ক ছেলেমেয়ে থাকলে হয়তো এমনই হয়। ওইদিকে আসিফ মনে মনে আমাকে ভালোবাসে, কিন্তু মুখ ফুটে বলতে পারছে না। যদি আমি দয়া মনে করি তাই, কিন্তু সে হাল ছাড়তে রাজি না। একদিন আমাকে প্রেম নয়, সোজা বিয়ের প্রস্তাব দিয়ে বলে, আমি যখন তোমার দোষী, তাহলে আমি তোমাকে বিয়ে করব। আশা করি অমত করবে না। আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছি। আমাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে বলল, তাকিয়ে থাকতে বলিনি, উত্তর দিতে বলেছি। আমি বললাম, না, আমি বিয়ে করতে পারবো না, আপনাকে তো নয়। আসিফ বলে, তুমি রাজি না হলে আমি বাধ্য হব। কাল পত্রিকায় হেডলাইনে
তোমার ধর্ষণের খবরটা ছাপাতে। শুধু তাই নয়, তোমার মা বাবাকেও সব জানাবো। আর এতদিন যেটা করিনি এখন কিন্তু বাধ্য হব সেটা করতে। তোমাকে একদিনের সময় দিলাম, ভেবে বলো। এই বলে চলে গেল। আমাকে কিছু বলার সুযোগও দিল না। এতদিন ভেবেছিলাম আসিফ সত্যি ভালো ছেলে, কিন্তু আজ ওর কথায় ওর আসল রূপ বেরিয়ে এলো। তাহলে কি আমি মানুষ চিনতে ভুল করেছি? ভেবে পাচ্ছি না কি করব। আর যাই হোক, মা বাবাকে সবার সামনে ছোট করতে চাই না। সারা রাত চিন্তা করলাম, কিন্তু কোনো উপায় খুঁজে পেলাম না। পরের দিন সকালে আসিফ আমাকে জিজ্ঞেস করে, কি ডিসিশন নিলে জানতে পারি? আমি মাথা নিচু করে বললাম, আমি রাজি, আপনি ব্যবস্থা করুন। এই কথা শুনে আসিফ যেন আকাশের চাঁদ হাতে পেল। খুব খুশি হলো, আর দেরি করল না। সন্ধ্যার সময় শপিং করে নিয়ে আসে আমার জন্য। রাত 8টার দিকে কাজীকে ডাকলো। সাক্ষী হিসেবে আব্দুল চাচা, বাড়ির অন্যান্য সবাই এবং ডাক্তার হারু উপস্থিত ছিল। অতি সামান্য আয়োজনে আমাদের দুজনের বিয়ে হলো, কিন্তু মনে মনে আমি আসিফের প্রতি ক্ষুণ্ণ হলাম। এই কয়দিনে যেতটুকু চিনেছি ওকে, তাতে করে আমি ওকে ভালোবেসে ফেলেছি। কিন্তু আজকের আচরণের জন্য ওর প্রতি ঘৃণা জন্মালো। বাগানের ফুল দিয়ে কোনো রকম বাসরঘর সাজালো রান্না করার কাজের মেয়েটি। তারপর আমাকে বসিয়ে দিল খাটে। রাগে অপমানে ফুঁসছি আমি। আসিফ রুমে প্রবেশ করে দরজা লাগিয়ে দিল। তারপর আমার সামনে বসে বলে, ফাইনালি তুমি আমার বউ হলে। যা হোক, জবরদস্তি করতে হলো না। এই বলে আমার হাত ধরে একটা চুমু খেতে যাবে, তখনই আমি হাত ছাড়িয়ে নিয়ে বলি, আমাকে টাচ করবেন না। আসিফ হেসে বলে, শুধু টাচ না, তোমাকে ভালোবাসার, আদর করার সম্পূর্ণ অধিকার আমার আছে। তুমি না করলেও আমি শুনবো না। এই বলে আমার হাত ধরে কিস করে। এরপর আমার দিকে রোমান্টিক দৃষ্টিতে তাকিয়ে বলে, তোমাকে আজ খুব সুন্দর লাগছে শাড়ি পরাতে, একদম ডানা কাটা পরি। তুমি কি আমার উপর এখনো রাগ করে আছো? আমি বললাম, বলার প্রয়োজন বোধ মনে করি না। আসিফ বলে, তুমি বলতে বাধ্য, এখন তুমি আমার বিবাহিতা স্ত্রী। এই বলে আমাকে জড়িয়ে ধরে। আমি বললাম, ছাড়ুন, কি করছেন? আসিফ বলল, ছাড়ার জন্য তো ধরিনি, আদর করতে জড়িয়ে ধরেছি। আমি বললাম, জোর করে দেহ পাওয়া যায়, কিন্তু ভালোবাসা পাওয়া যায় না। আমি আপনাকে ভালোবাসি না। আসিফ বলে, সেই কখন থেকে আপনি আপনি বলছো, তুমি করে বলো। আর একটা কথা, আমি জানি মনে মনে তুমি আমাকে ভালোবাসো, শুধু মুখে বলছো না। আমি বললাম, কে বলেছে আমি আপনাকে ভালোবাসি? আমি আপনাকে ভালোবাসি না। আসিফ বলে, বলতে হয় না, ভালোবাসা বুঝে নিতে হয়। রুবিনা, তুমি আমাকে ভালোবাসো, সেটা প্রকাশ করতে দোষ কোথায়? আমি বললাম, বললাম তো ভালোবাসি না, শুধু শুধু জোর করছেন কেন? আসিফ বলে, ঠিক আছে, তুমি না বাসলে আমি না হয় আমারটা আদায় করে নেব। এই বলে আমাকে কিস করতে থাকে। খুব শক্ত করে জড়িয়ে রাখে বুকে। কানের কাছে ফিসফিস করে বলে, ভালোবাসি তোমাকে, খুব ভালোবাসি। আজ রাতে তোমাকে এত ভালোবাসা দেব যা তুমি কল্পনাও করনি। আমি বললাম, আমি চাই না তোমার ভালোবাসা, আমি ঘুমোবো। আসিফ হেসে বলে, এই তো তুমি করে বলছো, তার মানে সামথিং সামথিং। তারপর আমাকে আরো আদর করতে থাকে, কিস করতে করতে আমাকে পাগল করে দিচ্ছে। আসিফ বলে, এটা তো একটা নাটক ছিল তোমাকে কাছে পাওয়ার জন্য। আমি তোমাকে অনেক আগে থেকে ভালোবাসি, সেই প্রথম দেখা থেকে, কিন্তু বলতে সাহস পাইনি। আজ তোমাকে নিজের করে পেয়ে দুনিয়াতে আমি সবচাইতে বেশি সুখী। এখনো অভিমান করে থাকবে? তোমার আসিফকে কষ্ট দিতে তোমার খুব ভালো লাগে? এবার অন্তত আদর করে বুকে নাও। মেয়ে মানুষ, ভালোবাসার কাঙ্গাল, অল্প একটু ভালোবাসাতেই মোমের মতো গলে যায়। আমার ক্ষেত্রেও তাই হলো। আসিফের ভালোবাসার কাছে অবশেষে হার মানতে হলো। কিছু না বলে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে থাকি। আসিফ আমার ঘাড়ে কিস করতে করতে বলল, কাঁদছো কেন পাগলি? এই রাতে কেউ কাঁদে? সব ভুলে গিয়ে আমাকে ভালোবাসো তুমি, তাতেই হবে। আর কিছু চাই না। মা বাবাকে খবর পাঠিয়েছি, কাল সকালে গ্রামের বাড়ি থেকে আসবে। তুমি কি ভেবেছ, সেই প্রথম থেকেই আমি তোমার মা বাবার সাথে যোগাযোগ রেখেছি। প্রত্যেক মাসে মাসে টাকা পাঠিয়েছি। তোমার জন্য চিন্তা করতে নিষেধ করেছি। ওনারা শুরু থেকেই সব জানে, তুমি কোনো চিন্তা করো না। এতক্ষণে আমি কথা বললাম। আমিও তোমাকে ভালোবাসি, তুমি অনেক ভালো। আমি তোমাকে বুঝতে ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। আসিফ বলে, এখন কোনো কথা নয়, এখন শুধু ভালোবাসা। আমি সেই কবে থেকে ব্যাকুল হয়ে আছি তোমার ভালোবাসার জন্য। আজ আমার ভালোবাসার তৃষ্ণা নিবারণ করো। তারপর আমরা একে অপরকে জড়িয়ে ধরে আদর করতে থাকি। দুজনেই ভালোবাসার সাগরে ভেসে যাচ্ছি। একসময় সঙ্গমে লিপ্ত হলাম। শুরু হলো আমাদের সুখের সংসার। আসিফ আমার মা বাবাকেও আমাদের কাছে রেখে দিল, গ্রামের বাড়িতে আর যেতে দিল না। গল্পটি এখানে সমাপ্ত। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।